পলাশ ভাই, আমরা কিন্তু জানতে পেরেছি এই সিনেমা নিয়ে কিছু কন্ট্রোভার্সি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, যেরকম আমরা জানি যে একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শিমলার জীবনের একটা অংশ দেখানো হয়েছে এই সিনেমাতে, এবং এটা নিয়ে সিনেমার মানে তখনকার অভিনেত্রী শিমলা, জনপ্রিয় অভিনেত্রী, খুব চটেছেন। যদিও এতদিন উনি কিন্তু পর্দার আড়ালে ছিলেন, কিন্তু এই সিনেমার টিজার রিলিজ পাওয়ার পর থেকে উনি খুব নড়ে চড়ে বসেছেন, এবং আমরা শুনতে পারছি যে উনি আসলে মামলা মোকদ্দমের দিকে যাচ্ছে। এটা আসলে কতটুকু সত্যি? এগুলো হলো সবই মানে আপনি যেমন একটা অনুমান করছেন, ওনারাও একটা অনুমান করছেন আর কি। আচ্ছা, এটা সিনেমা রিলিজ হোক, দর্শক দেখবে যে এটা আসলে কারে নিয়ে বানানো, হ্যাঁ, বা কে আছে এটা। তারপরে দর্শক বলবে, বা উনি যদি মনে করেন তারপরে ব্যবস্থা নিতে চান, ওকে, ওয়েলকাম, উনি ব্যবস্থা নেবেন। সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের সিনেমা বিষয়ক নিয়মিত আয়োজন বক্স অফিসে। আপনাদের সাথে আছি আমি অর্পা হাসান। দর্শক, ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ময়ূরাক্ষী। সিনেমাটি পরিচালনা করেছেন পদ্মপুরাণ খ্যাত নির্মাতা রাশিদ পলাশ। প্রেম আর প্রতারণার গল্পের এই সিনেমাটির গল্প ও চিত্রনাট্য গোলাম রাব্বানীর। সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত এই সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন সুদীপ কুমার দীপ ও ববি হক। ময়ূরাক্ষীতে আরও অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুথি, ফারুক, মহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল সহ আরও অনেকে। দর্শক, দেখে এলাম আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া ময়ূরাক্ষী সিনেমার কিছু অংশ। আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এই সিনেমার একজন গুণী নির্মাতা রাশিদ পলাশ। কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আপনার সিনেমা মুক্তি পেতে চলেছে ঈদের অকেশনে, কেমন লাগছে? সব মিলিয়ে অনুভূতি কেমন? ভালো লাগছে। এখনো পর্যন্ত মানে আশেপাশ থেকে কিছু শুনতে পাচ্ছেন? যেরকম টিজার রিলিজ পেয়েছে, গানের কিছু অংশ আমরা দেখছি, এগুলো নিয়ে মানুষের সাড়া কিরকম? দারুণ। ঈদ আমাদের মুসলমানদের সবচেয়ে বড় উৎসব কুরবানি ঈদ। এই ঈদে আমাদের সিনেমা আসছে। সিনেমার ঈদ মানে সিনেমার একটা বড় উৎসব থাকেই আর কি। এরকম একটা উৎসবে ময়ূরাক্ষী অংশগ্রহণ করছে, এটা তো আমাদের জন্য একটা দারুণ আনন্দের সংবাদ। আমরা সবাই মিলে এই উৎসবটা করছি আর কি। আচ্ছা, আপনি এই সিনেমাতে আসলে কি বোঝাতে চেয়েছেন, বা দর্শকদের জন্য এই সিনেমাতে নতুন কিছু থাকছে কিনা? এটা এই ছবি, আমি যে ধরনের ছবি বানাতে চাই, যে ধরনের ছবি বানাতে কমফোর্ট ফিল করি আর কি, লিটারেচার বা হিস্ট্রি, এটা ওই জনরার বাইরে গিয়ে এটা আমি একটা প্রেমের ছবি বানিয়েছি, প্রথমবার রোমান্টিক ছবি বানিয়েছি। আমার কাছে মনে হয় আমি রোমান্টিক কতটা হ্যান্ডেল করতে পারি বা পারি না, এইবার দর্শক দেখবে আর কি। এটা দেশের প্রথমবার আমরা এই ছবিতে প্লেন হাইজ্যাক দেখিয়েছি, তো এটা একটা নতুন সাবজেক্ট ছিল দেশের জন্য আর কি। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এর আগে এরকম গল্প হয় নাই যেটা দেশের বাইরে হয়েছে, এই আর কি। আমি মোটামুটি হ্যাপি আর কি। আচ্ছা পলাশ ভাই, আমরা কিন্তু জানতে পেরেছি এই সিনেমা নিয়ে কিছু কন্ট্রোভার্সি হচ্ছে। হ্যাঁ, যেরকম আমরা জানি যে একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শিমলার জীবনের একটা অংশ দেখানো হয়েছে এই সিনেমাতে, এবং এটা নিয়ে সিনেমার মানে তখনকার অভিনেত্রী শিমলা, জনপ্রিয় অভিনেত্রী, খুব চটেছেন। যদিও এতদিন উনি কিন্তু পর্দার আড়ালে ছিলেন, কিন্তু এই সিনেমার টিজার রিলিজ পাওয়ার পর থেকে উনি খুব নড়ে চড়ে বসেছেন, এবং আমরা শুনতে পারছি যে উনি আসলে মামলা মোকদ্দমের দিকে যাচ্ছে। এটা আসলে কতটুকু সত্যি? এগুলো হলো সবই মানে আপনি যেমন একটা অনুমান করছেন, ওনারাও একটা অনুমান করছেন আর কি। এটা সিনেমা রিলিজ হোক, দর্শক দেখবে যে এটা আসলে কারে নিয়ে বানানো, হ্যাঁ, বা কে আছে এটা। তারপরে দর্শক বলবে, বা উনি যদি মনে করেন তারপরে ব্যবস্থা নিতে চান, ওকে, ওয়েলকাম, উনি ব্যবস্থা নেবেন। আচ্ছা, মানে পুরোটা দেখতে হবে, টিজার দেখে আসলে না না। হ্যাঁ। আচ্ছা, এই সিনেমায় আমরা দেখছি কিছু নতুন মুখও আমরা দেখতে পাচ্ছি। তো তাদের সাথে মানে নতুন এবং পুরনোদের কম্বিনেশনে আপনার আসলে অভিজ্ঞতা কেমন? যেহেতু রোমান্টিক সিনেমা আপনি এই প্রথম বানাচ্ছেন, আপনার ধাঁচের বাইরে গিয়ে সব মিলিয়ে অভিজ্ঞতা কেমন ছিল? অভিজ্ঞতা আমার কাছে মনে হচ্ছে আমি আসলে মানে প্রেম হ্যান্ডেল করতে পারি না, ব্যাপারটা আমি ঠিকঠাক বুঝি না। তার মানে কি আপনি সফল না এই সিনেমা বানানোর পর? আপনার সব, হ্যাঁ, এখন আমার ভাবনা জায়গাটা আলাদা। আমরা এই গল্পের স্লোগান ছিল, আমাদের ময়ূরাক্ষীর স্লোগান ছিল, যে প্রথম স্লোগান ছিল প্রতিটি প্রেম এক একটি প্রতারণা। হ্যাঁ, মানে আমরা মল অফ দ্য স্টোরি দিন শেষে
প্রত্যেকটা প্রেমকে অনেক দূর থেকে দেখলে দেখা যায় ওই প্রেমটা কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে প্রতারণা ছিল। তো আমরা তো প্রেমের মানে শুধুমাত্র মানে প্রেমের এত মার্কেটিং করে রাখছি পৃথিবী জুড়ে আর কি, হ্যাঁ মানে এত এত মার্কেটিং করে হ্যাঁ, রাখছি। প্রেমকে সবসময় কিন্তু পজিটিভ দেখানো হয়, হ্যাঁ। কিন্তু আপনি এই সিনেমাতে একেবারে প্রেম নেগেটিভ কোনো- ওয়েতে কোনোভাবে দেখাচ্ছেন। প্রেম- আপনার ট্যাগলাইন দিয়েছিলেন বেঈমান পাখির গল্প। হ্যাঁ, এটা হলো সিকুয়েল আর কি। প্রথমে আচ্ছা, ছিল আচ্ছা। প্রেম ও প্রতারণার গল্প, এর সিকুয়েল লাস্টে আমরা আসছি বেঈমান পাখির গল্প। বেঈমান প্রতিটা মানুষ একটা বেঈমান, হ্যাঁ মানে যারা প্রেম করতেছে আর কি, কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে তো বেঈমানিটা করতেছে কেউ না কেউ। এই তো আপনি কি এই সিনেমার মাধ্যমে দর্শকদের প্রেম করাতে আসলে অনাগ্রহ যাতে তাদের সৃষ্টি হয় এরকম একটা ব্যবস্থা করছেন কিনা? না, আমরা একটা কর্পোরেট প্রেম দেখিয়েছি আর কি, মানে আচ্ছা। এটা মানে মানে প্রেম তো এখন মানে খুব একটা একপেশে ব্যাপার হয়ে গেছে। আমার যতটুকু স্বার্থ ততটুকু অনুযায়ী আমি প্রেম করলাম, যতটুকু স্বার্থ নেই ততটুকু আমি ক্লোজ করে ফেললাম। মানে আমরা প্রেমের যে সংজ্ঞায় ছিলাম 2024-এ এসে তো ওই সংজ্ঞাটা বদলে গেছে না, তো আমরা একটা বদলে যাওয়া প্রেমের গল্প বলবো, দ্যাটস ওয়াই। আচ্ছা, আপনি কি আপনার নিজের জীবনে এমন কোনো মানে প্রেম করে প্রতারণার শিকার হয়েছেন বা নিজের কোনো কিছু ফিল করে আপনি কি সিনেমার সাথে রিলেট করেছেন কিনা? না না না, এমন কিছু না। আর আমি আপনার সাথে কথা বলে আমার মনে হচ্ছে আপনি আসলে জীবনে বেশ কিছু বার প্রেমে ব্যর্থ হয়েছেন, যে রাগটা যে ক্ষোভটা আপনার চেহারাতে ফুটে উঠছে। না, ওই ক্ষোভ থেকে আমি বিমান চিন্তা করে ফেলতেছি এরকম কিছু একটা না। হ্যাঁ, আমার তো সেটাই মনে হচ্ছে। না না না, এরকম ব্যাপার নাই আসলে, এটা খুবই পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, বউ বাচ্চা আছে তো আসলে এত কিছু বলতে চাই না। আচ্ছা, আমরা গোপনে তাহলে ক্যামেরার বাইরে হ্যাঁ, শুনবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সিনেমা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি এবার তাহলে প্রেমের মধ্যে একটু ইনভলভ হবেন, নাকি আপনি এখান থেকে আসলে একবার টেস্ট করে আপনি এখন সরে যাবেন? না, আমি প্রেমের ছবি বানাতে চাই না, মানে আপাতত না আর কি। আমাদের হয়তো খুব মাস দুয়েক পরে আরেকটা ছবি আসতেছে আমাদের রংবাজার, তারপরে আরেকটা ছবি আসতেছে। তো এগুলো কোনোটাই প্রেমের ছবি না। তো আচ্ছা। আমার প্রেমের ছবি বানায় আমার কাছে মনে হয়েছে যে ওকে ডান, মানে হয়েছে, আই এম ডান উইথ দিস। বুঝছি আমি আর নাই আমার। আচ্ছা পলাশ ভাই, আপনার কাছে ফিরবো ছোট একটা বিরতির পর। ওকে, অবশ্যই। দর্শক, সময় হলো ছোট একটা বিরতি নেবার, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পরই। দর্শক, বিরতির পর আরো একবার ফিরে এলাম এইটেন নিউজের নিয়মিত আয়োজন বক্স অফিসে। কথা বলছিলাম গুণী একজন ডিরেক্টর রাশিদ পলাশের সাথে। ভাইয়া, এই সিনেমায়, আপনার এই ময়ূরাক্ষী সিনেমায় আপনি একটি গান গেয়েছেন সিনেমা তৈরির পাশাপাশি। গানটা যদি আপনার কাছে 2 লাইন শুনতে চাই। আমরা খুব আনন্দ নিয়ে গাইছি, মানে আমরা তো ফোক ধরনের একটা গান ছিল, দ্যাটস ওয়াই চেষ্টা করছিলাম আর কি। আমরা একটু 2 লাইন শুনতে চাই। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি নাই আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধব, আগে জানি না। চমৎকার কণ্ঠ আপনার, না দারুণ গেয়েছেন। আপনি গান শিখতেন? না না, কখনোই গান শিখতেন না? দারুণ, মানে গুণ কাকে বলে, বাই বর্ন আর কি। পলাশ ভাই, আপনার কাছে জানতে চাই, এই যে সিনেমা তৈরি করছেন, আপনি বললেন যে প্রেমে আপনি আসলে কমফোর্টেবল না, আপনার আসলে কমফোর্ট জোনটা কোনটা? হিস্ট্রি, লিটারেচার। আচ্ছা, এই আগ্রহটা বা এই মানে আকাঙ্ক্ষাটা কিভাবে আসলো যে আমি এই দিকে থাকতে চাই বা এটা আমার কমফোর্ট জোন? এটা আপনি কিভাবে ফিল করলেন? মানে সিনেমা তৈরি করতে করতে কি বুঝেছেন যে না, এটা আমার সাথে যাচ্ছে বা এটা যাচ্ছে না? না, আমি আসলে হিস্ট্রি, লিটারেচার এই আগ্রহের জায়গা থেকে ফিল্মে আসছি। আগে এই হিস্ট্রি, লিটারেচারের প্রতি যে ইন্টারেস্টটা ছিল ওটাই আমরা ফিল্মে এক্সিকিউট করার চেষ্টা করছিলাম আর কি। এইটাও তো বিশ্ববিদ্যালয় থেকেই, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের যে টিম ছিল, আমাদের গ্রুপ ছিল, আমরা প্র্যাকটিস করতাম ওখান থেকে যে আমরা একটা সময় এমন কিছু করার চেষ্টা করব। ওই জায়গা থেকে আছি আর কি, ওই একই লাইনে। আচ্ছা, হিস্ট্রি লিটারেচার হলে যতটা আমরা বুঝতে পারি যে এটা আসলে গল্প ভিত্তিক সিনেমা হয়ে যায়, কমার্শিয়াল সিনেমা থেকে একটু ডিফারেন্ট হিস্ট্রি কালচার, তো খুব হয়তো বা ব্যবসা সফল হয় না। তো আপনি সিনেমা তৈরির আগে কি এই ব্যবসা সফলতার কথাটা মাথায় রাখেন কিনা, নাকি শুধু আপনি আপনার তৃষ্ণাটা মেটাতে চান সিনেমা তৈরির মাধ্যমে, এরকম? আচ্ছা, আমার প্রশ্নটা খুবই দারুণ। প্রথমত হলো, সমস্ত সিনেমাই কমার্শিয়াল সিনেমা। যে সিনেমাটা ব্যবসা করে, টাকাটা নিয়ে আসে, সেটাকে আমরা কমার্শিয়াল সিনেমা বলি। যে টাকাটা আনে না, সেটাকে কমার্শিয়াল সিনেমা বলি না, আর্ট ফিল্ম বলি। মন পুরো ব্যবসা সফল না হলে আপনি তাকে আর্ট ফিল্মই বলতেন। ব্যবসা সফল হয়েছে, যার সাথে বলছেন কমার্শিয়াল সিনেমা। তো আমি যে ছবিটা বানাই, সেই ছবিটার ব্যবসায়িক ব্যাপারটা আগে নিশ্চিত করে ফেলি আমরা, যেহেতু আমরা ফিল্ম প্রডিউসও করি। তো
তো ওই জায়গা থেকে আগে ব্যবসায়িক ব্যাপারটা নিশ্চিত করি, দেন আর্ট। হ্যাঁ, তো বিজনেস না থাকলে আর্ট ভ্যালুলেস, মানে ওইটা তো, এটা তো ফিল্ম তো মানে এটা তো ইন্ডাস্ট্রি, ব্যবসায়িক একটা জায়গা, সেক্ষেত্রে ব্যবসায়িক ব্যাপারটা অবশ্যই আমাদের মাথায় থাকে এবং আমরা অবশ্যই আমাদের ব্যবসাটা নিশ্চিত করি, সেটা গল্প নির্ভর হোক আর মানে আপনি যেটা মিন করলেন মূলধারার চরিত্র, যেটা কমার্শিয়াল ছবি বলছেন আপনারা, যে কোনো ক্ষেত্রে ব্যাপারটা হইতে পারে। দেখেন আগে না মানুষের গল্প দেখার রুচি একরকম ছিল, আগে মানুষ তারকা নির্ভর গল্প দেখতে চাইতো। এই কোভিড মানুষের অনেক ভাবনাকে পরিবর্তন করে দিচ্ছে, মানুষ তখন এখন গল্পে জীবনের ঘ্রাণ দেখতে চায়, লাইফ স্মাইল দেখতে চায়। তো ওইটা আমরা খুব কনসাসলি বলতে পারি যে আমাদের ছবিতে না জীবনের ঘ্রাণটা থাকে। এটা এখন ব্যবসা সফল হলেই কমার্শিয়াল। আচ্ছা, আপনার কি মনে হয় বাংলাদেশের সিনেমা জগৎটা কি সেই ওই যে আমরা যে গতানুগতিক দেখতাম অ্যাকশন, তারপর রোমান্টিক ঘরানার যেসব ট্রেন্ড ছিল সেগুলো থেকে বের হতে পেরেছে কিনা বা বের হওয়া উচিত কিনা, আপনি কি মনে করেন? মানে কোন ধরনের গল্পগুলো আসলে দর্শকপ্রিয়তা বেশি পায় এবং কোন ধরনের গল্পগুলোকে বাংলাদেশের সিনেমা জগতে বেশি জায়গা দেওয়া উচিত, আপনি কি মনে করেন আপনার জায়গা থেকে? দেখেন এখন ওই ইন্ডাস্ট্রি, মানে ওই ইন্ডাস্ট্রিটা নাই। মানে আমরা যে 35 গল্পটা বলতাম 2012-র পরে আমাদের ইন্ডাস্ট্রি ডিজিটাল হয়েছে, মানে আমরা প্রায় এখন 12 বছর। তো আমরা যে নতুনভাবে গল্প বলা শুরু করছি, নতুন ট্রেন্ডে গল্প বলা শুরু করছি, তো এটা অলরেডি শুরু হয়েছে। হ্যাঁ, এখন আগে আপনি যেমন আগে দেখতাম না ছোটবেলায় দুই ভাই হারাই গেল, এক ভাই মাস্তান হলো, এক ভাই পুলিশ হলো। হ্যাঁ, আমরা কিন্তু গল্পটা তখন বুঝতে পারতাম যে আচ্ছা কোন দিকে যাচ্ছে বা কোন দিকে যাবে, এবং আপনি একই গল্প অসংখ্যবার দেখছেন, অসংখ্যবার, খুবই অবলীলায় একদম দেখছেন আর কি। তো এখন ওই ট্রেন্ডটা নাই। এখন যেটা হয়েছে যে এখন আমরা বিভিন্ন রকমের গল্প দেখতেছি। কারণটা কি জানেন? কারণটা হলো আমরা এখন অনেকগুলো ইন্ডাস্ট্রির গল্প দেখি। হ্যাঁ, আগে তো আমরা শুধুমাত্র বলিউড দেখতাম, এটা দেখতাম। এখন আমরা কোরিয়ান দেখি, হ্যাঁ, তুর্কি দেখি, হ্যাঁ, মালায়ালাম দেখি, অনেকগুলো ইন্ডাস্ট্রি দেখি। আমাদের মাথায় আসলে অনেক কিছু ঘুরতে থাকে আর এক্সপেকটেশনটা আমাদের কিন্তু বাড়ছেই দিন দিন। এক্স্যাক্টলি যখন অনেকগুলো অপশন আপনার কাছে, তখন আপনি আসলে অনেকগুলো ভালো জায়গা থেকে ভালো জিনিসটা আপনি পিক করবেন। এই তো সেগুলোর সাথে মানে আমাদের এক্সপেকটেশন যেরকম, এই যে টার্কিশ মুভি দেখে বা কোরিয়ান মুভি দেখে, তো আমাদের এক্সপেকটেশনটা যেভাবে গ্রো করছে দিন দিন, বাংলাদেশের সিনেমাগুলোকে সেই ধাপে ধাপে যেতে পারছে বা সেই ধাঁচে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আপনি 2030-এর পরে আমাদের দেশের ফিল্ম নিয়ে গর্ব করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দর্শক, সময় হলো আরো একটা ছোট বিরতি নেবার, সাথেই থাকুন, ফিরছি। দর্শক, বিরতির পর আরও একবার ফিরে এলাম এটিএন নিউজের নিয়মিত আয়োজন বক্স অফিসে। ভাইয়া, আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পদ্মা পুরাণ সিনেমার জন্য। এই সিনেমার কাহিনীটা আসলে একটু জানতে চাই ছোট্ট করে। আচ্ছা, পদ্মা পুরাণ আমার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি 2021-এ। এটা হলো প্রথম সিনেমায় বাজিমাত করেছেন। এটা বাজিমাত কিনা জানি না, মানে এটা একটা অর্জন ছিল, রাষ্ট্রীয় স্বীকৃতি ছিল। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই সিনেমার জন্য, আমাদের টিমের জন্য। যাই হোক, আমরা এই ছবিটা ছিল আসলে পদ্মা নদীর মাঝি উপন্যাস থেকে ইন্সপায়ার্ড হওয়া। যে আমরা তো দেখছিলাম যে সেই কেতুপুর গ্রাম, সেই কুবের মাঝি কপিলা, যার নদী তীরবর্তী জীবনযাপন, এইটা তো এই সময়টা হলো আমাদের যে নদীমাতৃক বাংলাদেশ ছিল, আমাদের যে একটা সময় নদী কেন্দ্রিক জীবনযাপন ছিল, ওইটাকে এখন ওই অবস্থাটা কেমন আছে আমরা, সেই পদ্মা নদী এখন কেমন আছে, ফারাক্কা হওয়ার পরে সেই কেতুপুরের অবস্থাটা কেমন, এখন তো নদী শুকিয়ে গেছে, এখন কি কুবের মাঝি মাছ বিক্রি করে নাকি বর্ডারে ফেন্সিডিল বিক্রি করে, আমাদের সাবজেক্টটা বদলে গেছে। আমরা আসলে এটাই বলছিলাম আর কি। চমৎকার, মানে আপনার সেই যে আপনার কমফোর্ট জোন যেটা, আপনি সেটাতেই কাজ করেছেন এবং আপনি আসলেই বাজিমাত করেছেন। ভাইয়া, এই ময়ূরাক্ষী সিনেমার একটি গান চমৎকার জনপ্রিয়তা পেয়েছে সিনেমা রিলিজ হওয়ার আগেই। আমরা শুনেছি পিরিতির বাজার এখন আগের মতো নাই। এই গানটা নিয়ে একটু কিছু বলেন। এখানে আপনারা রিক্সা পেইন্টটাকে, যেটা আসলে হারিয়ে যাচ্ছে বাংলাদেশের ঐতিহ্য থেকে, সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এই আইডিয়াটা কিভাবে এসেছে? এটা মনে হচ্ছে যে আমাদের হিস্ট্রির পার্ট। আমরা ওখানে দুইটা পার্ট দেখেছি, একটা রিক্সা পেইন্ট এবং একটা 90-এর দশকের ফিল্মের যে পোস্টার, যেটা রিক্সায় ব্যবহার করা হইতো বা ওই হাতে আঁকা পোস্টার, এটার আমরা একটা সংমিশ্রণ আনার চেষ্টা করছিলাম। আমাদের ভাবনার জায়গাটা ছিল যে আমাদের এই গানটাই হলো আমাদের ময়ূরাক্ষীর মূল মেসেজ, যে প্রেমের বাজারটা এখন তো আগের মতো নয়। আগে যে ছেলেটা খুবই উৎসুকভাবে একটা গার্লস স্কুলের গেটে ফুল নিয়ে দাঁড়ায় থাকতো, সে এখন মোবাইলের টিন্ডার নামায় আর কি, মানে চলে আসছে অ্যাপে আর কি, প্রেমটা এখন ভিন্নভাবে। তো আমরা আসলে এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছিলাম ওই গানে।
তো এটা তো আমরা তো গানের একটা অংশ দেখিয়েছি, বাকিটা ফিল্মে একটা অন্যরকম ব্যাপার দেখতে পারবে দর্শক অবশ্যই। আচ্ছা, আমার আলোচনা করার পরে মনে হচ্ছে যেহেতু আপনি প্রেমে কমফোর্ট না, তো আপনি প্রেমের নেগেটিভ সাইডগুলো এই সিনেমাতে দেখানোর চেষ্টা করেছেন, এরকম কিছু কিনা? না, এমন কিছু না। প্রেমের কমফোর্ট নামেন ছিল, আমার কাছে মনে হচ্ছে যে প্রেম ব্যাপারটা আমি ঠিকঠাক বুঝতেছি না। আমি যেভাবে প্রেমটা দেখতেছি এটা মানুষ ওইভাবে দেখতেছে না। মানুষ এটাকে আই লাভ ইউ বলতেছে। এটা মানে আমার তো মনে হয় মানুষ আই লাভ ইউ এই কথাটা না জানলে প্রেমেই পড়তো না আর কি। মানে মধ্যযুগীয় প্রেম কিন্তু আসলে এভাবে ছিল না। মধ্যযুগে প্রেমটা ছিল হলো যে বিবাহিত পুরুষ বিবাহিত নারী পুরুষের যে প্রেম, ওটা তখন যেটা পুরোটাই পরকীয়া। মধ্যযুগের প্রেমের যে উদাহরণ সেটা কিন্তু বিবাহিতদের সঙ্গে বিবাহিত, হ্যাঁ, কোনোভাবেই অবিবাহিতদের সাথে প্রেম ব্যাপারটা ছিল না, হ্যাঁ। এবং দ্যাটস ওয়াই আপনি যতগুলো ঐতিহাসিক প্রেমের উদাহরণ জানেন সবগুলো দেখুন বিবাহিত, হ্যাঁ। তার মানে ওটা মধ্যযুগীয় প্রেম আর কি। কিন্তু বর্তমান সময় আমরা যখন আই লাভ ইউ বলতে শিখেছি, হ্যাঁ, তখন যে প্রেমটা করতেছি বা যে প্রেমের যে প্যাটার্নটা, এটা না একটা ভিন্ন প্যাটার্ন, এবং আস্তে আস্তে বিবর্তন হইতে হইতে এটা এখন এমন একটা জায়গায় বিবর্তিত হয়ে আসছে যেটা একটা খুবই অদ্ভুত। আমরা একটা অদ্ভুত ব্যাপারটাকে বর্তমান 2024-এ তুলে ধরছি আর কি। আগে আমরা দেখতাম কি আমাদের ফিল্মে নায়ক নায়িকা মানে মানে 90-এর দশকের এই ব্যাপারটা খুবই কাছাকাছি, মানে প্রেমটাকে এত দারুণ এত মিষ্টিভাবে দেখানো হয়েছে। আপনি ওই মিষ্টিটা তো এখন পাবেন না, মানে ওটা তো এখন নাই। আমি বর্তমান সময়টা বলছি। আমি আপনাকে ইন্টারাপ্ট করি, আপনার কি অ্যারেঞ্জড ম্যারেজ? না, খুব বেশি অ্যারেঞ্জ ম্যারেজ না, কাছাকাছি। তাহলে তো এটা এক্সপেক্টেড না। আমি ঠিক আছে, ওকে, মানে ব্যাপারটা এমন যে আমি বহুবার প্রেম করে ব্যাপারটা দেখতে বোঝার চেষ্টা করছি ব্যাপারটা কতটুকু ট্রু। ওকে, আচ্ছা, আপনি সিনেমা জগতে অনেকদিন ধরে কাজ করছেন, আপনার কি মনে হয় এই যে আপনি যেটা বললেন যে 2030 সালে গিয়ে বাংলাদেশি সিনেমা একটা পর্যায়ে যাবে যেটা নিয়ে আসলে আমরা গর্ববোধ করব, সেটাতে পৌঁছাতে গেলে আসলে আমাদের কি কি বিষয়গুলো খেয়াল রাখা উচিত, কি কি অবস্টেকলস এখন আছে যেগুলো আসলে কারেকশন করা উচিত, যেটার জন্য যেটা করতে পারলে আমাদের সিনেমা এগিয়ে যাবে এবং রাস্তাটা স্মুথ হবে? দেখেন, ওই যে বললাম আমরা আমাদের যে ফিল্মের ইন্ডাস্ট্রি যখন থেকে শুরু হয়েছিল 35-এ, ওটা শেষ হয়েছে হলো 2012-তে। একটা যুগ, একটা অধ্যায়, আমরা সমস্ত অধ্যায় পার করে আসছি। এর মধ্যে আমাদের সমস্ত বড় বড় পরিচালক এই অধ্যায়ের মধ্যে আছে। ওই এক ঋত্বিক ঘটক থেকে শুরু করে আলমগীর কুমকুম থেকে শুরু করে জহির রায়হান থেকে শুরু করে সব শেষ কাজে যারা যারা ছিল সমস্ত রহিম হরু সব কিছু এইটুকুর মধ্যে আছে। এই 2012-র পরে এই যে 12 বছর ইন্ডাস্ট্রিটার বয়স, এখন কিন্তু ওনারা যারা আগে এত দারুণ দারুণ ছবি করেছেন তারা খুব বেশি ব্যবসা সফল ছবি দিতে পারতেছেন না। তার মানে এখন নতুনভাবে গল্পটা বলা হচ্ছে, এবং এই ইন্ডাস্ট্রির বয়স মাত্র 12 বছর। আমরা এই ইন্ডাস্ট্রিটা মাত্র এখনও প্রাপ্তবয়স্কই হয়নি। এখন যে সিনেপ্লেক্সগুলো তৈরি হচ্ছে, তার মানে এই সময় কি হচ্ছে, এই সিনেমাটা যেমন আলাদা, সিনেমা দেখার জায়গাটাও আলাদা। আপনি চাইলেই এখন একটা সিঙ্গেল স্ক্রিনে ছবি দেখতে পারবেন না। যে মানে আমরা যে ছোটোবেলায় যে ছবিটা দেখছি হলে গিয়ে যত আনন্দ করে, ওই ছবিটা এখন আমি ওখানে বসে দেখতে পারবো না, আমাকে সিনেপ্লেক্স দরকার। আমি একটা শীততাপ নিয়ন্ত্রিত রুম চাই যেখানে আরাম করে ছবিটা পপকর্ন খেতে দেখতে পারবো, তাই না? তো দ্যাটস ওয়াই আমাদের অনেক বেশি সিনেপ্লেক্স লাগবে, এবং সিনেপ্লেক্স কিন্তু হচ্ছে অলরেডি। আপনি 2030-এর মধ্যে মোটামুটি অ্যাটলিস্ট 200-300 সিনেপ্লেক্স পাবেন। তার মানে আপনি ওই সিনেপ্লেক্স থেকে অ্যাটলিস্ট 5 কোটি টাকার ব্যবসা করতে পারবেন অনায়াসে। অনলাইন প্ল্যাটফর্মগুলো কি সেটার জায়গাটা কেড়ে নেবে না, আপনার কি মনে হয়? যেহেতু এখন অলরেডি অনলাইন প্ল্যাটফর্মগুলো নেবে, কিন্তু অনলাইন একটা পার্ট, একটা উইন্ডোজ অনলাইন, কিন্তু হলের মজাটা তো আলাদা, তাই না? আপনি গেম খেলতেছেন, গাড়ি চালাতেছেন গেমে, তাই বলে কি আপনি আসলে রিয়েল গাড়ি চালাবেন না? আনন্দ আছে তো। পলাশ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সিনেমা ময়ূরাক্ষীর জন্য অনেক অনেক শুভকামনা। দুই দিক থেকেই এই সিনেমা সফলতা অর্জন করুক, কিন্তু প্রেমে ব্যর্থতার মেসেজটা যেন দর্শকরা না নিক। প্রেম কিন্তু সবসময় ব্যর্থ হয় না দর্শক, প্রেম অধিকাংশই সফল হয়। দুই একটা ব্যর্থতার গল্প আসলে ডিরেক্টররা আমাদেরকে দেখানোর চেষ্টা করে এবং ভয় পাওয়ানোর চেষ্টা করে, হোয়াট এভার। আপনি ভালো থাকবেন, আপনার সিনেমার জন্য অনেক 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 শুভকামনা। ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আশা করছি আমাদের আনন্দ আয়োজন আড্ডা আপনাদের সবার খুব ভালো লেগেছে। ময়ূরাক্ষী সিনেমা আপনারা সবাই পরিবার সহ হলে গিয়ে দেখবেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।